হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র, নাটকের নাম টেলিফোন। ঝট করে ঘুমটা ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম দেওয়াল ঘড়িটার চিৎকার করছে, ঢং 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 ঢং। একে একে গুনলুম রাত 12টা। তন্দ্রাকাতর চোখ না খুলেই আরও দুটো শব্দ কানে এলো, বজ্রের গর্জন আর ঝুপঝুপ বৃষ্টির মতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে উঠে বসলাম বিছানার ওপরে। এই শরীরাক্ত দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রোগী। আবার টেলিফোনটা। বিছানা সেরে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো ডাক্তার। হ্যাঁ, শিগগিরই আসুন ডাক্তার, শিগগিরই। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 লেন স্ট্রিট। তা অসুখটা কি? আমি এখনই মারা যাব ডাক্তার, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার, শিগগিরই এসো। আর কোনো সারা শব্দ নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করবো ভাবতে লাগলো। জানলার উপর শোনা গেল দমকা জোর বাতাসের আওয়াজ, কিন্তু শেষটা যাওয়াই স্থির করল। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 সেন স্ট্রিটের 7 নম্বরে এখানে পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি আলোক রেখাও। হ্যাঁ, তো রাত্রে ড্রাইভারের আর ঘুম ভাঙায়নি, নিজেই গাড়ি চালিয়ে এসেছি। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। এ কি রাস্তা নাকি বেগবতী স্রোতবতী নদী? কলকল করে ছোটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই নেই জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না। শুধু মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল, রাত্রির প্যাচক বাদুড়া পর্যন্ত আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে রয়েছে স্তম্ভিতের মতো। হু 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 করে কনকনে ভিজে বাতাস, ঝমঝম বৃষ্টি। ও বৃষ্টি নাকি নৈশব পৃথিবীদের পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে এসে দরজা কড়া মারতে লাগলো। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম, কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলাম না। ভাবলাম বোধহয় কোনো মহিলা এসে দরজা খুলে দিয়ে আবার তাড়াতাড়ি ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারে এই বাড়ির ভেতর 2-4 পা এগিয়ে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে যায় না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং কর্কশ কণ্ঠে বললে, আলো নেই, আলো দেখাবার লোক নেই, টর্চ জেলে গিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে? কোথা থেকে কথা কইছে? টর্চের আলোয় চারিদিকে ভালো করে দেখতে লাগলো, কিন্তু সামনে কিছুই দেখা গেল না। কেবল একটা সরু পথ, তার মাথার ওপর ছাদ, দুপাশে 2 দেওয়াল, মানুষের ছায়া পর্যন্ত দেখতে পেলেন না। কিন্তু যে কথা কইলে সে আমাকে নিশ্চয়ই দেখতে পেয়েছে, নইলে টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ডাক্তার, ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর যেন খুব কাছ থেকে আসছে অথবা খুব দূর থেকে। বুকের ভেতরটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতর ঢুকে পড়লো বৃষ্টির কান্না মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলুম। উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে পুরো ধুলো।
সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠা নামা করেনি। একটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিকে যেন ঘিরে রয়েছে যেন মৃত অথবা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে আমার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার আমি থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম এক্ষুনি এই বাড়ি পরিত্যাগ করা উচিত কিনা। সঙ্গে 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 কেউ ব্যঙ্গের স্বরে বলে উঠল, ডাক্তার, কত মরার হার মেরেছে রে, রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ। মনের জোর রেখে আমি জোরে বলে উঠলাম, আমি ভয় পাইনি, কিন্তু তুমি কাঁপছ, ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। দারুণ ক্রোধে আমার জেগে উঠলো পুরুষত্ব, বেশ চেঁচিয়ে উঠল, কারোর হাসি শোনার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বা পাশের ঘরের ভেতর চলে এসো। দরজা ধাক্কা মারলুম, দেখতে পাচ্ছ না দরজায় শিকল তোলা আছে? তাই বটে, শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই বেগে বেরিয়ে এলো হিমালয়ের তুষার মাখানো সে একটা বাতাসের ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে চলে এলাম, আর সঙ্গে সঙ্গে সেই ভয়াবহ কণ্ঠ যন্ত্রণা বিকৃত স্বরে বলে উঠল, ডাক্তার এসো ডাক্তার, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভিতরে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত পচা সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতে কে যেন বলে উঠল, আলো জেলো না ডাক্তার, আলো জেলো না। কেন? আতঙ্কে মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই আমার সঙ্গে মশকরা করছে। অধীর কণ্ঠে বলল, কি আশ্চর্য, আলো না জানলে আমি রোগী পরীক্ষা করবো কেমন করে? জানো আলো জানলো, আলো জানলো। ময়লা চাদরে মোড়া বিছানার ওপর নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখেই বোঝা যায় সেটা অনেক দিনের পুরনো মৃত দেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি বিভৎস তার মুখমণ্ডল, ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা ওপরে, দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যেন কত নিচে তলিয়ে গিয়েছে, দেখতেই পাওয়া যায় না, এমন ভাবে মুখে বেধান করে আছে যেন দেখলে বুকটা ছ্যাপ করে ওঠে। সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে মুখগহ্বরের ভিতর থেকে কিলবিল করে বেরিয়ে আসছে সার সার পোকার পর পোকা। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, এই যন্ত্রণা আমি সইতে পারছি না ডাক্তার, শিগগিরি এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। পোকাগুলোকে তাড়িয়ে দাও এই পোকাগুলোকে। বেশ বুঝতে পারলুম রোমাঞ্চকর মানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখ বিবরের ভেতর থেকে। আর তার থেকে অদ্ভুত ব্যাপার এই যে ওই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু তার মূর্তির ঠোঁট নড়ছে না। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে গেল মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে দেখলো মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে, কিন্তু উঠে বসবার ভঙ্গিটা দেখলে মনে হয় যেন সে নিজে উঠে বসছে না, তাকে কেউ যেন ধরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে, আর তার হাত দুটো ঝলঝল ঝলঝল করছে, কিন্তু কিন্তু যে তাকে বসাতে চায় সে কোথায়, সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপর লটকে পড়া মণ্ডটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমারই দিকে। হ্যাঁ, আমারই দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের মধ্যে অনেক তলা থেকে চকচক করতে লাগলো দুখানা রাঙা আগুনের ফিনকি। ভগবান,
হঠাৎ হঠাৎ বিদ্যুৎ প্রবাহের মতো কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়ি কি মরে উঠে সশব্দের নিচে নেমে এলুম বাড়ির বাইরে। সঙ্গে সঙ্গে পিছনে ছুটন্ত এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার 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 ডাক্তার। দিন তিনেক পর সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মন নিয়ে আবার হাজির হলুম ওই 7 নম্বর সাতকড়িসেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া, বাড়ির দেওয়ালে ঝুলছে একটা ভাড়াপত্র, এ বাড়ি ভাড়া দেওয়া হইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, ডাক্তার এখানে কেন? দেখি আমারই পরিচিত এক লোক, এখানেই এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলাম, আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু ভুল করছেন, এ বাড়ি আজ 1 বৎসর যাবৎ খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা এ বাড়ির শেষ ভাড়াটিকে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। ও, এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ ডাক্তারবাবু, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা যান। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, ওই পাড়ার লোকই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করেছে। ও আচ্ছা, কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ডাক্তার ডাক্তার, শিগগিরই আসো ডাক্তার। ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন আমি আর শনিবার রাত্রে টেলিফোনের ডাকে কোনো সাড়াই দিই না।